ওকে, সো স্টার্ট করা যেতে পারে। আজ আমরা বলছি মাকআউট সিএসসি আইটি সিক্সথ সেমেস্টারে ডেটা ওয়্যারহাউজিং ও ডেটা মাইনিং নিয়ে। আমরা পুরো সিলেবাসের প্রতিটা অংশে এক নজর দেব, যাতে তোমার ধারণা পুরো পরিষ্কার হয়। চল শুরু করি। ওকে, সো ডেটা ওয়্যারহাউসিং এবং ডেটা মাইনিং এই যে কমপ্লিট যে সাবজেক্টটা দুটো পোর্শনকে নিয়ে তৈরি হয়েছে। এবার আমাদেরকে একটা পুরো গভীর ধারণা দাও যে ডেটা ওয়্যারহাউসিং জিনিসটা কি, ওয়্যারহাউস মানে কি, ডেটা ওয়্যারহাউস বলতে কি বোঝায়, রিয়েল লাইফের এক্সাম্পল দাও। ডেটা ওয়্যারহাউস কি করে, কম্পিউটার সায়েন্সে এই জিনিসটা কিভাবে কাজ করে, এক এক করে এগুলো উত্তর দাও। ডেটা ওয়্যারহাউস মানে একটা বড় ডেটাবেস যেখানে বহু বছরের তথ্য ভাঁজ করে রাখা হয়, যাতে বিশ্লেষণ করা যায়। বাস্তব উদাহরণ হিসেবে ধরো সুপারমার্কেটের সেলস ডেটা, যা বছরের পর বছর জমা হয়। ডেটা ওয়্যারহাউস বিশাল তথ্যকে সংগঠিত রাখে, যাতে সহজে রিপোর্ট বানানো বা ট্রেন্ড বোঝা যায়। কম্পিউটার সায়েন্সে এটি অনেক সিস্টেম থেকে ডেটা সংগ্রহ করে, প্রক্রিয়াজাত করে এবং বিশ্লেষণের জন্য প্রস্তুত রাখে। রিয়েল লাইফ এক্সাম্পল ধরো, আজকে অ্যামাজনে কিভাবে ডেটা ওয়্যারহাউসটা ইমপ্লিমেন্ট হয়। আমাজনের মতো প্ল্যাটফর্মে প্রতিদিন লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন হয়। কোন পণ্য কে কখন কিনলো, কী দামে, কোন জায়গায়, এগুলো সব সংরক্ষণ করা হয় ডেটা ওয়্যারহাউসে। এরপর সেগুলো বিশ্লেষণ করে কোন পণ্য বেশি চলছে, কোথায় চাহিদা বেশি, কাস্টমারদের রেকমেন্ডেশন কী হবে, এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এইভাবে আমাজন তাদের সার্ভিস উন্নত করে। Great. আচ্ছা, এবার আমরা ডেটা ওয়্যারহাউসের হিস্ট্রি জানতে পারি, এর কোনো ইতিহাস আছে, কে তৈরি করেছিল, কে এই কনসেপ্টটা প্রথম এনেছিল ডেটা ওয়্যারহাউস। ডেটা ওয়্যারহাউসের ইতিহাস 1980-র দশকে শুরু হয়, যখন আইবিএমে কাজ করা গবেষক বিল ইনমান প্রথম ধারণা দেন। তিনি বলেন, ব্যবসার বিশাল পরিমাণ তথ্য বিশ্লেষণের জন্য আলাদা করে এক কেন্দ্রীভূত ভাণ্ডার থাকা দরকার। সেই থেকেই ডেটা ওয়্যারহাউসের ধারণা প্রতিষ্ঠিত হয়। ওকে, সো ডেটা ওয়্যারহাউসের ব্যাপারটা আমরা বুঝতে পারলাম যে এটা একটা বিশেষ কিছু। এবার ডেটা ওয়্যারহাউস হলো, ডেটা মাইনিং ব্যাপারটা কি, মাইনিং কথার অর্থ কি, এবং কম্পিউটার সায়েন্সে ডেটা মাইনিং বলতে কি বোঝায়, এবং ওয়্যারহাউসের সাথে ডেটা মাইনিং এর রিলেশনশিপটা কোথায়, সেটা নিয়ে একটুখানি গভীরভাবে বলো। ডেটা মাইনিং মানে হলো বিশাল ডেটা থেকে লুকানো প্যাটার্ন, ট্রেন্ড বা সম্পর্ক বের করে আনা, যা ভবিষ্যৎ সিদ্ধান্তে সাহায্য করে। কম্পিউটার সায়েন্সে এটি অ্যালগোরিদম দিয়ে ডেটা বিশ্লেষণ করা। ডেটা ওয়্যারহাউসে তথ্য জমা থাকে, আর ডেটা মাইনিং সেই তথ্য থেকেই জ্ঞান আহরণ করে, যেমন ভবিষ্যৎ প্রবণতা বা সিদ্ধান্তের জন্য গুরুত্বপূর্ণ ইনসাইট। গ্রেট, তাহলে মেশিন লার্নিং এর সাথে ডেটা মাইনিং এর কোনো পার্থক্য আছে নাকি, মেশিন লার্নিং এরই একটা সাব পার্ট হচ্ছে ডেটা মাইনিং। আসলে ডেটা মাইনিং আর মেশিন লার্নিং পরস্পর সম্পর্কিত, তবে আলাদা। ডেটা মাইনিং হলো ডেটা থেকে প্যাটার্ন বের করা, আর মেশিন লার্নিং এমন অ্যালগোরিদম তৈরি করে যা অভিজ্ঞতা থেকে শেখে। ডেটা মাইনিং মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করতে পারে, কিন্তু মেশিন লার্নিং আরও বড় পরিসরে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, আহ, বুঝতে পারছি আইডিয়াটা। এবার বলো যে ডেটা ওয়্যারহাউস আর ডেটা মাইনিং এ ম্যাথস কতটা লাগে, ম্যাথস এর কোন কোন পোর্শন গুলো ইউজ হয়, এবং নুমেরিক্যাল কি কি আসে এই সাবজেক্টটা থেকে। এখানে ম্যাথস খুবই জরুরি। প্রধানত লিনিয়ার অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটি লাগে। যেমন ডেটা মাইনিংয়ে ক্লাস্টারিং বা ক্লাসিফিকেশনের জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স, বেজিয়ান ক্লাসিফায়ার বা গ্রাফ থিওরি ব্যবহার হয়। এছাড়া ট্রান্সফরমেশন, যেমন ফোরিয়ার ট্রান্সফর্ম বা ম্যাট্রিক্স অপারেশনও আসে। পরীক্ষায় সাধারণত ক্লাস্টারিং, ক্লাসিফিকেশন বা ট্রান্সফর্মের ওপর নিউমেরিক্যাল আসতে পারে। আচ্ছা, রিয়েল লাইফে একটা বিজনেসে কতটা ইম্প্যাক্ট ফেলে ডেটা ওয়্যারহাউস। রিয়েল লাইফে ডেটা ওয়্যারহাউস আসলে ব্যবসার সিদ্ধান্ত বদলে দেয়। যেমন বড় রিটেল চেইনগুলো ডেটা ওয়্যারহাউস থেকে বুঝতে পারে কোন প্রোডাক্ট কোথায় বেশি চলে, কোন সময় অফার দিলে লাভ বেশি হবে।
ব্যাংক বা ই কমার্স কোম্পানিও কাস্টমারদের চাহিদা বা প্রতারণা ধরতে ডেটা ওয়্যারহাউসের বিশ্লেষণ কাজে লাগায়। আচ্ছা, ডেটা ওয়্যারহাউস তো হলো, এবার ডেটা মাইনিং রিয়েল লাইফে কিভাবে কাজে লাগে? ডেটা মাইনিং এর রিয়েল লাইফ কিছু সিনারিও বা আজকের দিনে একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার বা একটা বিজনেস চলছে, সেখানে ডেটা মাইনিং কি ভূমিকা রাখে? আজকের দিনে ডেটা মাইনিং বিশাল ভূমিকা রাখে। যেমন ফাইন্যান্সে এটা ক্রেডিট কার্ড ফ্রড ডিটেক্ট করতে সাহায্য করে, ই কমার্সে পার্সোনালাইজড রেকমেন্ডেশন দেয়, আর হেলথ কেয়ারে রোগ শনাক্তে সাহায্য করে। বড় ব্যবসা আইটি সিস্টেমে ডেটা মাইনিং ব্যবহার করে ভবিষ্যৎ প্রবণতা বুঝতে, বাজারের চাহিদা আগে থেকে জানতে এবং সিদ্ধান্তকে আরও ধারালো করতে। এবার আমরা একটা একটা করে এই সাবজেক্টের চ্যাপ্টার গুলো ধরবো। তাহলে চ্যাপ্টার গুলোর নাম বলো এক এক করে এই সাবজেক্টের। চল তবে শুরু করি। প্রথমে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা ব্যাকগ্রাউন্ড আর ইমেজ রিপ্রেজেন্টেশন বুঝব। তারপর ডিজিটাল ইমেজ ফরমেশন, যেখানে ঠিক আছে আমি আবার ধরছি। ডেটা ওয়্যারহাউস ও ডেটা মাইনিংয়ের চ্যাপ্টারগুলো হলো প্রথমে ইন্ট্রোডাকশন, এরপর ক্লাসিফিকেশন ও প্রেডিকশন, তারপর মাইনিং টাইম সিরিজ ডেটা, এরপর ওয়েব মাইনিং এবং শেষে ডিস্ট্রিবিউটেড ডেটা মাইনিংয়ের সাম্প্রতিক ট্রেন্ড। এবার ঠিক পথে এগোবো। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে আমরা একটুখানি ডিসকাস করি। তাহলে ফার্স্ট চ্যাপ্টারটা নিয়ে বলো। প্রথম অধ্যায়টিতে আমরা ডেটা ওয়্যারহাউস ও ডেটা মাইনিংয়ের ভূমিকা বুঝব। এতে থাকে ফ্রিকোয়েন্ট প্যাটার্ন, অ্যাসোসিয়েশন, সিকোয়েন্সিয়াল প্যাটার্ন। আমরা মাইনিংয়ের মূল ধারণা, পদ্ধতি ও স্কেলেবল মেথড নিয়ে আলোচনা করব। সেকেন্ড সেকেন্ড চ্যাপ্টারটা নিয়ে বলো। দ্বিতীয় অধ্যায়ে আমরা ক্লাসিফিকেশন এবং প্রেডিকশন নিয়ে আলোচনা করব। এখানে আমরা ডেটা কিভাবে শ্রেণীবদ্ধ করা হয়, বিভিন্ন ক্লাস্টার বা গ্রুপিং কিভাবে কাজ করে, আর ভবিষ্যৎ অনুমান কিভাবে করা যায় তা শিখব। 3 নম্বর চ্যাপ্টার নিয়ে বলো। তৃতীয় অধ্যায়টি হল টাইম সিরিজ ডেটা মাইনিং। এখানে আমরা সময়ের সঙ্গে জোড়া ডেটা বিশ্লেষণ করব, যেমন ট্রেন্ড বের করা, পিরিয়ডিসিটি খুঁজে পাওয়া আর সময় সংশ্লিষ্ট সিকোয়েন্সের মিল দেখা। তারপরের চ্যাপ্টারটা। এরপরের অধ্যায়টি হচ্ছে ওয়েব মাইনিং। এখানে আমরা শিখব কিভাবে ওয়েবে ডেটা যেমন কন্টেন্ট, ইউজার বিহেভিয়ার বা ওয়েব স্ট্রাকচার বিশ্লেষণ করে নতুন তথ্য বা প্যাটার্ন বের করা যায়। আর লাস্ট চ্যাপ্টারটা। শেষ অধ্যায় হলো ডিস্ট্রিবিউটেড ডেটা মাইনিংয়ের সাম্প্রতিক ট্রেন্ড। এখানে আমরা গ্রাফ মাইনিং, সোশ্যাল নেটওয়ার্ক বিশ্লেষণ আর ডাইনামিক ডেটাকে যেমন স্ট্রিম ডেটা কিভাবে বিশ্লেষণ করা হয় তা জানব। গ্রেট। তো আমরা একটা ওভারভিউ পেয়ে গেলাম। এবারে স্টুডেন্টরা এই সাবজেক্টে কিভাবে প্রিপেয়ার হতে পারবে? তাদের কাছে যদি সময় কম থাকে বা নির্দিষ্ট সময় থাকে, তারা কিভাবে এই সাবজেক্টটাতে ভালো কিছু করতে পারবে এবং ভালোভাবে স্টাডি করে তারা এক্সামের জন্য প্রিপেয়ার হতে পারবে ফিউচারের জন্য? যদি সময় কম থাকে তাহলে প্রতিটা চ্যাপ্টারের মূল ধারণাগুলো আগে পরিষ্কার করতে হবে। ছোট ছোট নোট বা ম্যাপিং করে টপিকগুলো সংক্ষেপে বুঝে নিতে হবে। বেশি সময় থাকলে প্র্যাকটিক্যাল কেস স্টাডি বা ছোট প্রজেক্ট করে নিলে আরও ভালো ধারণা হবে। শেষ মুহূর্তে পুরনো প্রশ্নপত্র দিয়ে নিজেকে যাচাই করা। আর ভবিষ্যতের জন্য এই জ্ঞান ডেটা সায়েন্স বা মেশিন লার্নিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে। তাই হাতে কলমে প্র্যাকটিস বা ইন্টার্নশিপ নিলে আরও আত্মবিশ্বাস আসবে। ঠিক আছে, তাহলে আউটরো দিয়ে শেষ করো। হ্যাঁ, আমরা পুরোটা কভার করেছি। আশা করি তোমার ভিডিওর জন্য বেশ জম্পেশ একটা ধারণা তৈরি হয়েছে। তুমি যখনই চাইবে আবার এগিয়ে যেতে পারো। সফল হোক। গ্রেট।